বাংলাদেশে আমরা বারবার দেখেছি প্রতিটি নির্বাচন এবং বিভিন্ন বড় বড় উৎসবের পূর্বেই সংখ্যালঘুদের বাড়িঘর জ্বালিয়ে তাদের মন্দির ধ্বংস করে এবং বিভিন্ন ধরনের মূর্তিতে ক্ষতি সাধন করে এদেশের সাধারণ মুসলমানদের উপরে দায় চাপানো হতো, যদিও এর একটাও প্রমাণ হতো না। তৎক্ষণাৎ কিছু নিউজ হতো এবং কয়েকজন জেলে যেত, এই পর্যন্তই সমাপ্ত। কিন্তু নির্ভরযোগ্য কোনো তথ্য, কোনো প্রমাণ পেশ করা যেত না, কারণ বাস্তবে এগুলো ছিলও না। এবং আমাদের পার্শ্ববর্তী দেশ, আমাদের প্রতিবেশী দেশ, আমাদের যারা যুদ্ধের সময় সহযোগিতা করেছেন, তাহলে আমাদের বন্ধু দেশ, তারা কিন্তু সবসময়ের জন্য আমাদেরকে নসিহত করে থাকেন সংখ্যালঘু যারা আছে তাদের প্রতি যেন আমরা কোনো বৈষম্য না করি, তারা যেন এই দেশে পূর্ণ নিরাপত্তার সঙ্গে থাকতে পারে। শুধু তাই নয়, বরং এই বিষয়টাকে জোরদার করার জন্য আপনি দেখবেন চাকরির ক্ষেত্রে এবং জাতীয় সংসদ গঠনের ক্ষেত্রেও এ ধরনের বিষয়গুলোকে লক্ষ্য রাখা হয়। আপনারা জানেন, কয়েক মাস আগে একটা বিষয় নিয়ে ট্রল হয়েছিল। খুলনাতে জামাত ইসলামের একজন প্রার্থী হয়েছিলেন হিন্দু, উদ্দেশ্য যেন সংখ্যালঘুরা বঞ্চিত না হয়। তো এভাবে করে আমাদের দেশের প্রত্যেকটি স্তরে এই বিষয়গুলোকে লক্ষ্য করা গেছে। এবং 5ই আগস্টের পরবর্তী যখন ফ্যাসিস্ট সরকার বাংলাদেশ থেকে পালিয়েছিল, তো ফ্যাসিস্টের সব থেকে বড় সহযোগী ছিলই সংখ্যালঘুরা। আমি বলছি না সবাই, তবে অধিকাংশ জন, যার কারণে তারাও অনেকে দেশ ছেড়ে পালিয়েছিল, অনেকেই দেশে ছিল। তো তাদেরকে নিয়েও কিন্তু রাজনীতি করার চেষ্টা করা হয়েছে। আমরা দেখেছিলাম এটা নিয়ে আন্তর্জাতিকভাবে নিউজ করার চেষ্টা করা হয়েছে এবং এটাকে পরিকল্পিতভাবে সাজানোর চেষ্টা করা হয়েছে। এবং দিল্লির মসজিদের ইমামদেরকে দিয়ে, ভারতের আলেমদেরকে দিয়ে বাংলাদেশে সিটি পাঠিয়ে বিষয়টাকে আরো প্রামাণিকতা এবং জোরদার দেওয়া হয়েছে। কিন্তু বাংলাদেশ তখন ঐক্যবদ্ধভাবে এই বিষয়গুলোকে সলিউশন করেছিল এবং আমাদের সরকার, রাজনৈতিক নেতৃবৃন্দ এ ব্যাপারে ঐক্য ছিলেন। এদের মধ্যে কেউ বেইমানি করেননি, যার কারণে এই বিষয়টা নিয়ে বাংলাদেশ কোনো ধরনের বিপদে পড়েনি। তো এটা তো ছিল বাংলাদেশের খুব সিম্পল একটি গল্প।